আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ২০। লিখেছেন ইসরাত জাহান। মায়া এসেছে হিয়ার রুমে এসে মায়া হিয়ার পাশে বসে। হিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে নিজ পরিবার থেকে পালিয়ে যেতে নেই হিয়া। যাকে সহ্য করতে পারো না তার মুখোশ টেনে বের করো। দিতেই তো চেয়েছিলাম, কিন্তু উপায় তো পাচ্ছি না। আমি হেল্প করব? পারবে তুমি ওই নষ্ট পুরুষের মুখোশ সবার সামনে আনতে, ওর নষ্টামি দূর করতে? পারবো। তবে আমার কাজগুলোর সাক্ষী থাকতে হবে তোমাকে। আর এইখান থেকে তোমাকে যেতে হবে না। এমনি ট্যুর দিয়ে এসো, তারপর না হয় ক্লাস করলে। ওকে। মায়া ও হিয়া মিলে কিছু প্ল্যান করে নিল। তারপর দুজনে খাবার টেবিলে গেল। সকালের খাবার খেতে হবে। সবাই নাস্তা করতে থাকে। তখন মোহন সর্দার বলেন, আমি চাই আমাদের ব্যবসাটা এবার রুদ্র দেখুক। রুদ্র হেয়ালি করে বলে, নট ইন্টারেস্টেড ড্যাড। ক্ষিপ্ত হন মোহন সর্দার। রুদ্রর দিকে তাকিয়ে বলেন, তোমার বাবার অবস্থাটা একবার দেখো। সে নড়াচড়া করতে অক্ষম। তোমার একটা বোন আছে, মা আছে, তাদেরকে দেখতে হবে। নিজের কথা না ভাবো, পরিবার নিয়ে তো ভাবতে পারো। বড় বাবা আছে, বিগ ব্রো আছে, এই ফ্যামিলির জন্য। আমি এখনও এসবের জন্য প্রস্তুত নই। আর এসব ব্যবসা আমার কর্ম না। আমার দ্বারা যেটা সম্ভব আমি সেটাই করব। টেবিলের উপর হাত রেখে মোহন সর্দার বলেন, তোমার মতো অকর্মা তো খালি বসে বসে অন্ন ধ্বংস করো। কোনো কাজে আসো তুমি আমার? বাবা মা আর ছোট বোন আছে, তার দিকে তাকাও না। বিয়ে করে বউকে কি খাওয়াবা? বয়স তো কম না তোমার। আমার বিয়ে হোক, তখন আমি বুঝবো, আর তাকে খাওয়ানোর চিন্তা আমি তখন করব। বলে হিয়ার দিকে তাকালো রুদ্র। হিয়া দেখলো এই চাহনি। আয়রা এসে মোহন সর্দারকে খাইয়ে দিতে থাকে। সোনালি সেদিকে তাকিয়ে বলে, নার্স হলে কি অন্যের বরকে খাইয়ে দিতে হয়? আর ইউ জেলাস মিসেস সোনালি? প্রশ্ন করে আয়রা। সোনালি হকচকিয়ে যায়। সবাই মিটিমিটি হাসতে থাকে। মাহমুদ সর্দার এবার মনে মনে হচ্ছে এই বাড়ির এক একজনের এক এক বৈশিষ্ট্য আছে। ছেলে দুটো লাগামহীন হয়েছে, মনে যা আসে ঝরঝর করে বলে দেয়। বৌমা পেয়েছে রক্তবতী, ভাই তো হয়েছে বুড়ো বয়সও নারীবাজি। ভাইয়ের বউ কম না, এখন আবার এই নার্স। শুধু তার জীবনটাই এসব দেখতে দেখতে কোনো রকমে কেটে যাচ্ছে। বেশ রাত করে বাসায় ফিরেছে রুদ্র। রাজ আজ বাইরে, ওর নিজস্ব কাজে ব্যস্ত। রুদ্রকে দেখে মায়া আসে রুদ্রের সামনে। মায়াকে দেখে রুদ্র বলে, কি ব্যাপার ভাবিজি, আজ আমার সামনে? দুই হাত ভাঁজ করে মায়া বলে, কেন আসতে পারি না? দেবরের ভালো মন্দ জানতে চাইতে পারি না? তা অবশ্য পারো। কিসের খোঁজ নিতে চাও বলো? মায়া এবার একটা বোতল দেখিয়ে বলে, লেটস এনজয় দ্য ড্রিঙ্ক। শিওর, আই লাভ ইট, লেটস গো। বলেই মিটিং রুমে এসে বসে রুদ্র। মায়া নিজেও এসেছে সেখানে। দুটো বোতলে ড্রিঙ্ক ঢেলে মায়া একটা গ্লাস এগিয়ে দেয় রুদ্রের দিকে। রুদ্র এক ঢোকে গিলে ফেলে ড্রিঙ্ক। মায়া সেদিকে তাকিয়ে ডেবিল হাসি দেয়। নিজের হাতের ড্রিঙ্ক সেভাবেই রেখে দেয়। রুদ্র ড্রিঙ্ক শেষ করে মাথা ঝাঁকিয়ে নেয়। মায়া বলে, আরও নেবে? ইয়া। মায়া আবারও দিল রুদ্রকে। এভাবে আরও কয়েক গ্লাস ড্রিঙ্ক করার পর রুদ্র পুরো নেশাক্ত হয়ে উঠেছে। দুলে দুলে পড়ছে রুদ্র। মায়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, তো আজকে কোথায় গিয়েছিলে? রুদ্র হো হো করে হাসতে থাকে। নেশা ধরে গেছে তার। কিছুক্ষণ হেসে রুদ্র বলে, আমি তো বাড়ি ছিলাম, কচি কচি জামা পরা মেয়েদের দেখছিলাম। হিয়াকে ভালোবাসো? নো, আমি বাসি না ভালো। এটা তো একটা ট্র্যাপ। হিয়াকে ফাঁসিয়ে এই সম্পত্তি নেওয়া। মায়া এবার তাকালো দরজার দিকে। ওখানে হিয়া আছে, আড়িপিতে আছে হিয়া। হিডেন ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে। রুদ্রের মুখে এমন কথা শুনে কান্না আসতে থাকে হিয়ার। মিথ্যে এক লোকের প্রতি ভালোবাসা জন্মেছে তার মনে। হিয়া ঠোঁট চেপে ফুপিয়ে কান্না করতে থাকে। মায়া এটা দেখে নিজে দুর্বল হয়। হিয়ার ভালোবাসা একদম শুদ্ধ। এখানে কোনো ভেজাল নেই। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের দুঃখ সহ্য হয় না মায়ার। রুদ্রকে প্রশ্ন করে, কেন মিথ্যে অভিনয় করো ওর সাথে? মম চায় তাই। লিসেন, যারা ব্যর্থ ব্রকে ফাঁসাতে, বাট আমি নই। আমি তো হিয়া পাখিকে আমার করে আলিশান বাড়িতে রাজত্ব করব। বলেই হাসতে থাকে রুদ্র। মায়া আর কিছু না বলে বেরিয়ে আসে। হিয়ার কাছে এসে জড়িয়ে ধরে হিয়াকে নিজের ঘরে নিয়ে আসে মায়া। রাজ নেই, তাই আজকে রাত হিয়াকে কাছে রাখবে মায়া।
হিয়ার কষ্টগুলো সহ্য করতে পারছে না। সেও যে তার মন্ত্রীমশাইয়ের প্রতি এমনভাবেই দুর্বল। সকালবেলা রাজ আসে বাড়িতে। ঘরে এসে বউ আর বোনকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে খুশি হয়। গায়ে লেপ্টে থাকা রক্ত পরিষ্কার করতে হবে এখন তার। সাদা পাঞ্জাবিতে তাজা রক্ত লেগে আছে। এই রক্ত কাউকে খুন করে এসেছে রাজ। নারী পাচার করতে আরও দুজন লোক পাঠানো হয়েছিল, যাদের ধরতে পেরেছে রাজের লোক। রাতের আঁধারে লোকজনের অগোচরে ওদের শেষ করে দিচ্ছে। সবার সামনে প্রকাশ্যে খুন করলে শত্রুরা অ্যালার্ট হবে। তাই রাজ চায় না এখন কেউ জানুক যে দেশের নারী পাচারকারী বৃদ্ধি পাচ্ছে। যেই জায়গায় রিস্কে আছে সেই জায়গাগুলো রাজ কড়া গার্ড দিয়ে রাখছে। বস্তি এলাকাগুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। ওয়াশরুমের শব্দে চোখ মেলে তাকালো মায়া। রাজ এসেছে বোঝা যাচ্ছে। মায়ার কোলে হিয়া হাত আছে। মায়া উঠতেই হিয়া উঠে পড়ে। চোখ ডলতে থাকে হিয়া। মায়া বলে, তোমার ভাই এসেছে। হামি তুলতে হিয়া বলে, আচ্ছা ভাবি, আমি তাহলে যাই, ফ্রেশ হতে হবে। হ্যাঁ যাও, আর কালকের বিষয় নিয়ে দুঃখ পাবে না, একদম স্ট্রং থাকবে। হুম বলেই বের হয়ে যায় হিয়া। রাজ ফ্রেশ হয়ে বের হতেই দেখলো মায়া উঠেছে আর হিয়া নেই। মায়ার কাছে এসে মায়ার ওষ্ঠে ভালোবাসা দিয়ে রাজ বলে, মর্নিং সুইট আদায় করে নিলাম, অনুমতির কথা ভুলেও বলবে না, এটা আমার হক। মায়া আলতো হেসে বলে, আসল আসামি কে মন্ত্রীমশাই? কারা এসব করছে? সময় হলে জানতে পারবো। শুধু এমনভাবে ওদেরকে হারাতে হবে যাতে শত্রু নিজে এসে ধরা দেয়। তোমার কথায় আমি চুপ আছি। আই নো মায়াবতী, সব কিছুই হবে, তবে একটু সময় লাগবে। আচ্ছা চলো, ফ্রেশ হবে, বউকে নিয়ে সকালের বাথরুম বিলাস করব। ভ্রুকুচকে মায়া বলে, বাথরুম বিলাস? বাথরুম বিলাস। চাঁদের সামনে দাঁড়ালে চন্দ্রবিলাস হয়, বৃষ্টিতে ভিজলে বৃষ্টিবিলাস হয়, আর রোদের ভিতরে দাঁড়ালে রৌদ্রবিলাস হয়। তাহলে বাথরুমের শাওয়ার নিলে কেন বাথরুম বিলাস হবে না? ও মন্ত্রী মশাই, তুমিও না, বলেই হেসে দেয় মায়া। রাজ মায়াকে কোলে নিয়ে চলে যায় বাথরুম বিলাসে। হলরুমে সবাইকে এক করেছে মায়া। সবাই এসে হাজির সেখানে। মাহমুদ সর্দার এবার মায়াকে বলেন, কি হয়েছে মা, আমাদের এক করলে হঠাৎ? আপনাদের কিছু দেখাবো। এই পরিবারে রূপধারী কিছু লোক আছে, ওদের মুখোশ খোলার সময় হয়েছে। অবাক হয় সবাই। হিয়া এগিয়ে এসে একটি পেন ড্রাইভ দিল মায়ার হাতে। মায়া ওটা অন করতে যাবে, অমনি সদর দরজা দিয়ে একটি মেয়ে ঢুকে বলে, আমি আমার অন্যায়ের বিচার চাই। সবাই অবাক হয়ে তাকালো দরজার দিকে। হিয়া তাকালো মায়ার দিকে। মায়া কাছে এসে বলে, এই মেয়েটাকে ভাবি, আমি নিজেও জানি না। মেয়েটি সবার সামনে এসে বলে, আপনাদের বাড়ির ছেলে আমাকে চিট করেছে, আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে ছেড়ে দিয়েছে, আর আমি এর বিচার চাই। মাহমুদ সর্দার মেয়েটির কাছে এসে বলে, তুমি কার কথা বলছো? মেয়েটি তাকালো রাজের দিকে, তারপর বলে, কেন, এই বাড়ির কোনো ছেলে আমাকে চিট করবে বলে আপনার মনে হয়? নিজের ছেলের প্রতিও বুঝি বিশ্বাস নেই আঙ্কেল? মেয়েটির দিকে এগিয়ে এলো মায়া। মেয়েটির হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলে, কথা না পেঁচিয়ে বলো, কার কথা বলছো তুমি? ফিচেল হেসে মেয়েটি বলে, সাবধানে কথা বলো আমার সাথে, আমি প্রেগনেন্ট। এই সময় এভাবে হুটহাট টান লাগলে আমার আর আমার বেবির সমস্যা হবে। অবাক হলো সবাই। এই মেয়ে হঠাৎ করে এসে বলছে সে নাকি প্রেগনেন্ট। সবাই এদিক ওদিক তাকাতে থাকে। তখনই মেয়েটি বলে, আপনাদের বাড়ির ছোট ছেলে রুদ্রদ্বীপ রুদ্রের সন্তানের মা হতে চলেছি আমি। বুকের ভিতর মোচড় দিল হিয়ার। হ্যাঁ, সে চেয়েছিল রুদ্রের আসল রূপ সবার সামনে প্রকাশ করতে, কিন্তু ভালোবাসার মানুষ আজ অন্য কারো। ঘৃণা এক জিনিস, আর ভালোবাসার মানুষকে অন্যের পাশে দেখা আরেক জিনিস। হিয়া পিছিয়ে যেতে নেয়। মায়া তাকালো হিয়ার দিকে। সাথে সাথে এসে হিয়াকে আঁকড়ে নেয় মায়া। রাজ হাত মুঠ করে নিল। বোনের দুঃখ সহ্য হচ্ছে না তার। কিছু করার আগে মাহমুদ সর্দার দিকে তাকালো। বাবার চোখের ইশারা পেয়ে চুপ থাকলো রাজ। সোনালি এগিয়ে এলো মেয়েটির দিকে, বলে, এই মেয়ে, উল্টাপাল্টা কথা বলবা না। কি প্রমাণ আছে তোমার কাছে? মেয়েটি এবার সোনালির দিকে ঘুরে বলে, প্রথমত আমার নাম জেসি, আর দ্বিতীয়ত আমি প্রমাণ ছাড়া চলি না। আমাদের প্রত্যেকটা মোমেন্টের ছবি আছে আমার কাছে, চাইলে দিতে পারি।
মোহন সর্দার তাকালো রুদ্রের দিকে। রুদ্র নিশ্চুপ, কোনো কথা বলছে না সে। মোহন সর্দার সেদিকে তাকিয়ে বলে, তুমি না হিয়াকে ভালোবাসো, বলেছিলে তো ওকে বিয়ে করবে। তোমার মাও এই কথাটি বলেছিল, তাহলে আজ এই মেয়ে কোথা থেকে উদয় হলো? রুদ্র কোনো উত্তর দিল না। জেসি একটি কাগজ এগিয়ে দিল সোনালির দিকে, বলে, এখানে আমার প্রেগনেন্সির রিপোর্ট আর আমার সাথে রুদ্রর কিছু পিক আছে। আশা করিস এগুলো দেখে স্বীকার করতে অসুবিধা হবে না। ছবি আর রিপোর্টগুলো দেখতে থাকে বাড়ির সবাই। মালিনী ঘুরে তাকালো সোনালির দিকে। সোনালি হতভম্ব হয়ে আছে। মাহমুদ সর্দার এবার রুদ্রের কাছে এসে বলেন, এগুলো করার আগে আমাদের কথা ভাবলে না? তোমার বাবা তো আমাদের মুখে চুনকালি দিয়ে রেখেছে, এবার তুমি এই বংশের সম্মানটা ধুলোয় মিশিয়ে দিলে বাবা। রুদ্র তাকালো মাহমুদ সর্দারের দিকে। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে কিছু বলতে পারবে না রুদ্র। হাজার হোক, মাহমুদ সর্দারকে অনেক ভালোবাসে রুদ্র। তিনি ছোট থেকে রুদ্রকে আদর যত্ন করেছে। রুদ্র মাথা নিচু করে আছে। মায়া এবার জেসির কাছে এসে বলে, কি চাও তুমি? আমার সন্তানের পরিচয়, যেটা আমাকে আপনারা দিতে পারবেন। যার সন্তান সে কি পরিচয় দিবে? জেসি মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, ওটা আপনাদের বাড়ির ছেলেকে জিজ্ঞাসা করেন। মায়া তাকালো রুদ্রের দিকে। রুদ্রকে জিজ্ঞাসা করে, স্বীকৃতি দিবে তো তোমার বাচ্চাকে? রুদ্র বলে, কখনোই না। মায়া এবার রুদ্রের কাছে এগিয়ে এসে বলে, তাহলে ওর সাথে সম্পর্কে জড়িয়েছিলে কেন? হিয়ালি করে রুদ্র বলে, এমন তো না যে আমি একা ইন্টারেস্টেড ছিলাম, ও নিজেও তো আমার কাছে এসেছিল। ইনফ্যাক্ট আমাকে প্রেম প্রস্তাব ওই আগে দেয়। জেসি এবার রুদ্রের কাছে এগিয়ে এসে বলে, লুক রুদ্র, ওটা পাস্ট। তোমার আমার সম্মতিতে আজ আমাদের এই অবস্থা। আমি চাই তুমি আমাদের বেবিকে অ্যাকসেপ্ট করো। নট পসিবল। কার না কার বাচ্চা কে জানে। তোমার সাথে আমি একা সম্পর্ক করেছি নাকি? তোমার ইন্টারনেশন তো বড়লোকের বাড়ির ছেলেরা। দেখো, ওখান থেকে কারো তরফ থেকে বাচ্চা জুটিয়েছ। বাবাকে শিওর না, তাই আমাকে ফাঁসাতে চাও, তাই না? রাজ এবার তেড়ে আসে রুদ্রের দিকে, বলে, এতটা চিপ মেন্টালিটি কিভাবে হয় রুদ্র? একটা মেয়েকে সম্মান করতে হয়, অন্তত তোর বাচ্চার মা সে। সরি টু সে, আমি মানতে পারছি না। কান্না করে দেয় জেসি। রুদ্রের চোখের দিকে তাকিয়ে বলে, তাহলে বিয়ে করেছিলে কেন আমাকে? বিয়ে করে আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় কেন করেছিলে? সোনালি এবার অবাক হলো, বলে ওঠে, বিয়ে করেছে মানে? তুমি তো বললে তোমার সাথে প্রেমের অভিনয় করেছে শুধু। প্রেমের অভিনয় করেই তো রেজিস্ট্রি করে আমাকে। তারপর আমাকে নিয়ে কিছুদিন ঘুরে এখন আমাকে ভুলেই গেছে। কাল যখন বললাম যে আমি মা হতে চলেছি, ও অস্বীকার করে চলে আসে। আমি কি করব বলুন তো? বাসা থেকে বকাঝকা করছে আমাকে। হিয়া কাঁপছে থরথর করে। রুদ্র গোপনে বিয়ে করেছে, আবার তার সাথেও ফ্লার্ট করতে থাকে। হিয়ার কান্না দেখছে মায়া। মায়া এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। কোনো ধোঁকাবাজকে মায়া সহ্য করতে পারে না। কখনো কাউকে ধোঁকা দেওয়ায় মায়ের স্বভাব না। এবার মায়া সোজা ডাইনিং টেবিলে থেকে একটা ছুরি নিয়ে আসে। ওটা জেসির হাতে দিয়ে বলে, যে তোমার বাচ্চার স্বীকৃতি দিবে না, কিন্তু মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। যাও, তোমার অধিকার বুঝে নাও। জেসি অবাক হলো, ভীত হয়ে বলে, ছুরি দিয়ে কি করব? মেরে বালি চাপা করে দিবে ওকে। কাপুরুষ হয়েছে একটা। এদের কাজ মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের জীবন নিয়ে খেলা করা। একবারও ভেবে দেখে না যে মেয়েটি তাকে ভালোবেসে আত্মত্যাগ করেছে। জেসি ছুরি ফেলে দিয়ে বলে, আমি এগুলো করতে পারবো না। আমি শুধু আমার বাচ্চার প্রাপ্য সম্মান চাই। রুদ্রকে বলুন আমাকে মেনে নিতে। বিয়ে তো হতেই গেছে আমাদের, এখন এটা পাবলিক স্বীকৃতি দিলেই হবে। কেউ কিছু বলার আগে বাইরে থেকে হই হুল্লোড়ের শব্দ আসে। মিডিয়ার লোক জড়ো হয়েছে আশেপাশে। রাজসহ বাড়ির সবাই যায় সেদিকে। মিডিয়ার লোকদের সাথে জেসির বাবা আছে। তিনি চিৎকার করে বলেন, আমার মেয়েকে ব্যবহার করেছে ওই রুদ্র, মোহন সর্দারের একমাত্র ছেলে। চাকরির নাম করে আমার মেয়েকে এতদিন পাবলিক না করে শুধু ফুর্তি করেছে। এখন আমার মেয়ে তার সন্তানের মা হবে, সে তার সন্তানকে অস্বীকার করছে। এটার বিচার চাই আমরা। মিডিয়ার লোক এক এক করে প্রশ্ন করছে। বিশেষ করে প্রশ্নগুলো সব রাজকে করা হচ্ছে। এই বাড়ির প্রধান এখন রাজ। সে একজন মন্ত্রী আর তার পরিবারের এক সদস্যের
এমন বাজে কাজ ধরা পড়েছে। মিডিয়ার লোকেরা বলে কিছুদিন আগে আপনার কাকার রিলেশন ধরা পড়ে। খোঁজ নিয়ে জানা যায় আজ থেকে বহু বছর আগে আপনার কাকা তার বউ বাচ্চা থুয়ে বিয়ে মানে আপনার বর্তমান কাকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেখানকার অবৈধ সন্তান এই রুদ্র। আজ আবার আরও একটা লুকায়িত সম্পর্ক প্রকাশ পেল। আপনাদের ফ্যামিলিতে পরপর মেয়েদের এভাবে ঠকানো হয়, এটা কি কোনো মতে আপনাদের বাবা ছেলের পাওয়ারে চলে? শেষের কথাতে মাথা গরম হয়ে যায় রাজের। মিডিয়ার সামনে কিছু বলতে যাবে তার আগে মায়া এসে রাজের হাত ধরে আটকে দেয়। সাংবাদিক এবার মায়াকে প্রশ্ন করে, আপনি আপনার শ্বশুরবাড়ি নিয়ে কি মতামত দিতে চান ম্যাম? মায়া মাইকের সামনে এসে বলে, আসলে আমার কাকা শ্বশুর আর আমার শ্বশুর এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার শ্বশুর একজন মাটির মানুষ, তার ভিতরে এসব নোংরামি নেই। উল্টো আমরাই ঠকছি, তার প্রমাণ আছে আমার কাছে। বলেই মায়া পেনড্রাইভ তার ল্যাপটপে চালু করে দেখিয়ে দিল রাতের করা ভিডিও। স্পষ্ট দেখা যাচ্ছে রুদ্র হিয়াকে ঠকাচ্ছে। কিছু জায়গা মায়া কেটে দিয়েছে যেখানে তাকে শো করা হয়েছে। ভিডিও দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে রুদ্রের দিকে এগিয়ে আসলো রাজ। রুদ্রের কলার চেপে ধরে বলে, এই পরিবারও কোনো অপদার্থ থাকবে না যার জন্য আমরা ঠকেছি, আবার আমরাই অপদস্থ হচ্ছি, সে থাকবে না এই বাড়িতে। তার স্থান এই বাড়ির বাইরে। বলেই ঘাড় ধাক্কা দেয় রুদ্রের। হিয়া আঁতকে ওঠে, কিন্তু নিজেকে শক্ত রাখতে দেয়ালের সাথে নিজেকে চেপে রেখেছে। ভালোবাসার মানুষকে এভাবে এক্সপোজ হতে দেখতে হিয়ার সহ্য হচ্ছে না। সে তো চেয়েছিল রুদ্রকে শুধু তার বাড়ির লোকেদের সামনে এক্সপোজ করবে, তারপর এদের বিচার বাড়ির লোক করবে, আর সে তার মতো বাইরে পড়াশোনা করবে। কিন্তু রুদ্র তো তার চাওয়ার থেকেও বেশি শাস্তি পাচ্ছে। রাজ এসে দাঁড়ালো জেসির সামনে, বলে, তোমার বাচ্চার বাবা এই বাড়ির বাইরে, তাই তোমার দাবিদার অধিকটা যে মিটিয়ে নাও, আমাদের এই বাড়ির পরিবেশ নষ্ট করবে না। রাজের রক্তিম চোখ দেখে জেসি চুপ করে থাকে, কোনো কথা না বলে বেরিয়ে আসে। রুদ্র তাকালো হিয়ার দিকে। হিয়ার চশমা সহ চোখ জোড়ায় ভিজে আছে, টুপটুপ করে পড়ছে পানি। হিয়ার চাহনি সোজা রুদ্রের দিকে। রাজ এসে হিয়ার কাঁধে হাত রাখে। হিয়া তাকালো রাজের দিকে। রাজ বলে, আমার বোন দুর্বল মন মানসিকতা নয়, সে নিজেকে সামলে চলতে পারে, রাইট? হিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। শিয়া এসে জড়িয়ে ধরে হিয়াকে। মিলি কি করবে বুঝতে পারছে না। ভাইয়ের দুর্দিন দেখে যেমন কষ্ট হচ্ছে, তেমন ভাইয়ের প্রতি রাগ বৃদ্ধি পাচ্ছে। হিয়াকে নিয়ে ভিতরে যেতে থাকে শিয়া। হঠাৎ রুদ্র ডেকে ওঠে, হিয়া পাখি। হিয়ার পা সেখানেই থেমে গেল। শিয়া হাত ধরে টানতে থাকে, কিন্তু হিয়ার পা চলছে না। পিছনে ঘুরে তাকালো হিয়া। রুদ্র বলে, আমি আবার ফিরে আসব, আর সেদিন তুইও আমাকে চাবি। যেখানে খুশি যা, কিন্তু এই রুদ্রের কথাগুলো মাথায় রাখবি। তোর জীবনে যেন অন্য কোনো পুরুষের আগমন না দেখি। বলেই হালকা হেসে চলে যায় রুদ্র। হিয়া হাঁটু গেড়ে বসে পড়ে সেখানে, হাউমাউ করে কেঁদে দেয় এবার। এতক্ষণ রুদ্রের সামনে নিজেকে আড়াল রাখলেও এবার আর পারল না। মাহমুদ সর্দার, মালিনী, রাজ ও মায়া তাকিয়ে আছে। ভালোবাসা না পাওয়ার দুঃখটা সবাই বুঝে। হিয়ার কান্না দেখে মায়া এগিয়ে এসে জড়িয়ে ধরে হিয়াকে। হিয়া এবার ফোপাতে ফোপাতে বলে, ভালোবাসা এমন অবাধ্য কেন? আমরা না চাইতো ভুল মানুষকে ভালোবাসি, কেন আমাদের মন ভুল মানুষের দিকে চলে যায়? হাজার চাইতো এই ব্যর্থ ভালোবাসার নিজেকে টুকরো টুকরো হয়ে যেতে হয়। ভালোবাসা কেন বুঝে শুনে মনের ভিতর বিরাজ করে না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আসলেই তো ভালোবাসা কেন ভুল মানুষের প্রতি আসে? আমরা জেনে শুনে তো ভালোবাসি না। এই যে বীর, সেও ভালোবাসলো, যাকে ভালোবাসলো তাকে পেল না, পাবে না বলেই নিজেকে হার মানিয়ে বিদায় নিল। যেখানে সে লড়াই করতে অন্যায়ের বিরুদ্ধে এক নিষিদ্ধ প্রেমের কারণে নিজের জীবনটা শেষ করে দিল। যে কিনা অন্যের সংসার ভাঙতে এত চেষ্টা করে, দিন শেষে সেও একজনের প্রতি আকৃষ্ট হয়ে হসপিটালে ভর্তি। আর আজ হিয়া এক নষ্ট পুরুষের প্রতি আসক্ত হয়ে ভেঙে পড়েছে। এদের কাছে ভালোবাসা নিজে থেকে এসেছে, এরা তো ডেকে ডেকে আনেনি ভালোবাসা। আজ মিডিয়াতে মোহন সর্দার ও সোনালীকে নিয়েও কথা উঠেছে।
মোহন সর্দার পুরো ভেঙে পড়েছে। পুরনো পাপ আবারও ফুটে উঠেছে। আজ তার ছেলের জন্য তার পাপের বোঝা বেড়ে গেল। এই ছেলের জন্যই তো সে তার বউ আর মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সবাই মিলে ভেতরে চলে যায়। জেসি তার গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে এসে পিছনে ঘুরে দাঁড়ালে দেখতে পেল আয়রাকে। আয়রা জেসিকে দেখে তার চোখ টিপ দিল। জেসি নিজেও আলতো হেসে গাড়িতে উঠে পড়ে।